ওয়েলকাম সবাইকে পার্ট টুতে। আশা করছি তোমাদের পার্ট ওয়ানে কোনো সমস্যা হয়নি। যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও। এখন আমরা পার্ট টু নিয়ে শুরু করব। পার্ট ওয়ানে যেখানে কমপ্লিট করেছিলাম তারপর থেকেই শুরু করতে যাচ্ছি। আর যারা সরাসরি পার্ট টুতে চলে এসেছো তাদেরকে বলবো এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একেবারে উপরে পার্ট ওয়ানের লিঙ্কটি পেয়ে যাবে। তোমরা ওখানে ক্লিক করে পার্ট ওয়ানটি দেখতে পারো। ওকে, তো আমরা পার্ট ওয়ানে যেখানে কমপ্লিট করেছিলাম তারপর থেকে পার্ট টু শুরু করছি, যেখানে প্রথম কোশ্চেন বলা হয়েছে হেবার পদ্ধতিতে NH3 এর শিল্প উৎপাদনের শর্তগুলি লেখো। এই যে হেবার পদ্ধতিতে কিভাবে অ্যামোনিয়া মানে NH3 শিল্প উৎপাদন হয় দেওয়া হয়েছে। নেক্সট বলছে রেড হেমাটাইট লোহার আকরিক হলেও আয়রন পাইরাইটিস নয় কেন, এই যে এখানে তুলে ধরেছি। তারপরে বলছে প্রদত্ত আকরিকগুলির সংকেত ও সেগুলির কোন ধাতুর লেখো। তো আমাদের এই বক্সাইট এর সংকেতটি কি আগে লিখে দিচ্ছি, Al2O3 × 2H2O। তো এর যে ধাতু সেটা হয়ে থাকে অ্যালুমিনিয়াম। নেক্সট পরে যেটা দেওয়া রয়েছে ক্যালামাইন, এটা এক হয়ে গেল। দ্বিতীয় নম্বরে ক্যালামাইন এর সংকেত হয়ে থাকে ZnCO3। তো এর ধাতু জিঙ্ক। নেক্সট পরবর্তী কোশ্চেন, এখানে 3.9 বলছে যে অ্যালকিন যৌগে H পরমাণুর সংখ্যা 6 তাতে C পরমাণুর সংখ্যা কত। যেহেতু এখানে অ্যালকিন বলে দিয়েছে, এই অ্যালকিনের সংকেত কি হয়ে থাকে, অ্যালকিনের সংকেত CnH2n। এখানে বলছে H সমান 6, তাহলে আমরা বলতে পারি H সমান 6 হলে 2n সমান 6। তাহলে এখান থেকে n এর মান পাওয়া যাবে, যে 2 ওখানে গুণ আছে, এখানে এলে ভাগ হবে 2 3 6, অর্থাৎ আমরা পাচ্ছি 3। তাহলে CN এর কাছে আমরা 3 দিয়ে দিলাম, n এর মান তো নির্ণয় করেছি এবং H হচ্ছে 6, তাহলে C হয়ে যাবে কত, 3। নেক্সট অথবাতে বলছে পলিল্যাকটিক অ্যাসিড এর মনোমারের নামগুলো কি বা মনোমার কি, এটা জিজ্ঞাসা করেছে। তো এর দুটো মনোমার থাকে, একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এটা এক, এবং দুয়ে বলা হচ্ছে সাইক্লিক ডাই এস্টার। ওকে, সাইক্লিক ডাই এস্টার। নেক্সট পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখন আমরা গ্রুপ ডি নিয়ে শুরু করব, যেখানে প্রথম কোশ্চেন একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে। এটি একটু আমরা দেখে নিই। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, এখানে 0 ডিগ্রি সেলসিয়াস বলে দিয়েছে, মানে আমরা লিখতে পারি T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তারপরে বলছে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়। তাহলে আগে চাপ P1 ছিল P, পরে চাপ P2 সমান হয়েছে 2P, এবং আয়তনের কথাও বলেছে V1 সমান V, এদিকে V2 হয়ে যাচ্ছে দ্বিগুণ, তাই 2V। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত, T1 দিয়ে দিয়েছে, T2 সমান জিজ্ঞাসা চিহ্ন। আমাদের প্রথম কাজ যে ছিল যে প্রশ্নের মধ্যে কি কি রয়েছে মার্ক করে নেওয়া, করা হয়ে গেছে। দ্বিতীয়ত কাজ যে একক, এই যেহেতু এটা সেলসিয়াসে আছে, এখান থেকে কেলভিনে যাওয়ার জন্য
আমরা সবসময় 273 যোগ করব এবং কেলভিন থেকে সেলসিয়াসে আসার জন্য মাইনাস করব, তাহলে আমরা পাচ্ছি কত? 273 কেলভিন। ওকে, আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, যে আমরা জানি যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখানে আমরা মান কার নির্ণয় করব? T2-র, তাই T2-কে অপোজিটে আনলাম, আমরা পেয়ে যাব P1 V1 বাই T1। আচ্ছা, এখানে মানটা একটু উল্টো বসিয়ে ফেললাম, এখানে হচ্ছে P2 V2 ইন্টু T1 বাই হচ্ছে P1 V1। ওকে, তো P2 এর মান কত? 2P ইন্টু V2 এর মান 2V ইন্টু T1 এর মান 273 বাই P1 এর মান P ইন্টু V1 এর মান V। তো এখানে নিচের P উপরের P, নিচের V উপরের V কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 273 ইন্টু 2 ইন্টু 2। তাহলে এটা টোটাল ক্যালকুলেশান করলে 1092 এত কেলভিন। এটা আমাদের কেলভিনে মান নির্ণয় হলো। যদি আমরা সেলসিয়াসে বের করতে চাই তাহলে কি বলছিলাম, যে কেলভিন থেকে সেলসিয়াসে যেতে হলে 273 মাইনাস করব, তাহলে এটা মাইনাস করলে আমরা পেয়ে যাব 189 ডিগ্রি সেলসিয়াস। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখানেও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটা একটু সলিউশন দেখে নিই। 7.95 গ্রাম CuO-কে সম্পূর্ণরূপে Cuতে বিজারিত করতে প্রয়োজনীয় H2 পেতে কত পরিমাণ Zn ও H2SO4 প্রয়োজন? এখানে দেখো কত পরিমাণ Zn ও H2SO4 প্রয়োজন, আমাদের দুটো নির্ণয় করতে হবে, একটা হচ্ছে Zn আর একটা হচ্ছে H2SO4। আবারও প্রশ্নটাকে আমি একবার পড়ছি, যে CuO-কে সম্পূর্ণরূপে Cuতে বিজারিত করতে প্রয়োজনীয় H2। আগে এই বিক্রিয়াটা আমরা দেখে নেই, CuO প্লাস H2 এর সঙ্গে বিক্রিয়া করলে আমরা পাবো Cu প্লাস H2O। এখানে Cu এর আণবিক ভর হয়ে থাকে 63.5, এটার মান হয়তো ওকে এখানে দেওয়া রয়েছে, Cu সমান 63.5 ইন্টু ও এর আণবিক ভর হয় 16, এটা দেওয়া নেই, লিখে নিতে পারো ও সমান 16। তাহলে এটা আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম, এটা হচ্ছে প্লাস হবে, তাহলে এটা যোগ করলে আমরা কি পাচ্ছি? 79.5। Cu যেটা আমরা এই মানটা দেখলাম 63.5। তো এখান থেকে আমরা H2 এর মানটাকে নির্ণয় করতে পারবো। আমরা এখানে লিখতে পারি যে 79.5 গ্রাম CuO থেকে এখানে এই যে Cuর আণবিক ভরটা নির্ণয় করলাম, এর কোনো প্রয়োজন নেই, আমাদের এই H2 এর প্রয়োজন। H এর 1, দুটো H রয়েছে, তাই 2 দিয়ে গুণ দিলাম, 1 2 2। আমরা তাহলে এখানে লিখতে পারি 79.5 গ্রাম CuO থেকে Cuতে পরিণত করতে 2 গ্রাম H2 প্রয়োজন। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে? 7.95 গ্রাম CuO থেকে Cuতে পরিণত করতে কতটা হাইড্রোজেন লাগবে, মানে H2 2/79.5 ইন্টু 7.95। এই উপরের পয়েন্ট উঠলে নিচে 100 আসছে,
নিচের পয়েন্ট উঠে গেলে উপরে 10 যাচ্ছে, উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে গেল, এদিকে 795 এদিকে 795 কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 0.2 গ্রাম H2 প্রয়োজন। তাহলে আমাদের প্রশ্নের অর্ধেকটা কাজ মিটে গেল। তারপরে বলছে H2 পেতে কত পরিমাণ জিঙ্ক ও H2SO4 প্রয়োজন, মানে এই H2টাকে পাওয়ার জন্য এর বিক্রিয়াটা কীরকমই হচ্ছে, যে জিঙ্ক প্লাস H2SO4 এদের দুজনকে আমাদের নির্ণয় করতে হবে। তো এটা বিক্রিয়া করলে আমরা পাবো ZnSO4 প্লাস H2, এটা গ্যাস আকারে নির্গত হচ্ছে। তো জিঙ্কের আণবিক ভর হয় 65.3 হয়ে থাকে। আর H2SO4 H1 দুটো H রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, প্লাস S এর জন্য 32 প্লাস O এর জন্য 16, 4টি O রয়েছে তাই 4 দিয়ে গুণ দিলাম, তাহলে 1 2 2 প্লাস 32 প্লাস 16 4 64, এটা টোটাল যোগ করলে আমরা পাচ্ছি 98 গ্রাম। আর এইচের আণবিক ভর তো আমরা নির্ণয় করেছি আগে, তো এটা হচ্ছে 2। তাহলে এখান থেকে প্রথমে আমরা জিঙ্কটা নির্ণয় করি। দুটো অ্যান্সার চেয়েছে, প্রথম অ্যান্সার আমরা দেখব। আচ্ছা, এখানে লিখতে পারি যে 2 গ্রাম H2 উৎপন্নের জন্য 65.3 গ্রাম জিঙ্ক প্রয়োজন। তাহলে আমরা সেখানে কতটা হাইড্রোজেন নির্ণয় করেছিলাম, 0.2 গ্রাম H2 উৎপন্নের জন্য কতটা জিঙ্ক প্রয়োজন, এটা আমরা নির্ণয় করলেই একটা অ্যান্সার রেডি হয়ে যাবে। এত বাই 2 ইন্টু 0.2, পয়েন্ট উঠে গেলে নিচে 10 হবে, উপরের পয়েন্ট উঠে গেলে নিচে 10 হচ্ছে, নিচের 2 উপরের 2 কেটে গেল, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি যে 6.53। কিভাবে করলাম, উপরে যা ছিল বসিয়ে দিয়েছি, নিচে দুটো সংখ্যা ছিল তাই উল্টো দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম। ওকে, এত গ্রাম জিঙ্ক প্রয়োজন, এটা আমাদের ফার্স্ট অ্যান্সার নির্ণয় হয়ে গেল। নেক্সট পরবর্তী অ্যান্সার ঠিক একই জিনিস করব, যে 2 গ্রাম H2 উৎপন্নের জন্য 98 গ্রাম H2SO4 প্রয়োজন। তাহলে 0.2 গ্রাম H2 উৎপন্নের জন্য কতটা H2SO4 প্রয়োজন, এখানে তাহলে লিখে নিই যে 2 গ্রাম H2 উৎপন্নের জন্য 653 গ্রাম H2SO4 প্রয়োজন। তাহলে 0.2 গ্রাম H2 উৎপন্নের জন্য 65.3 বাই 2 ইন্টু 0.2, পয়েন্ট উঠে গেলে একটা শূন্য, এদিকের পয়েন্ট উঠলে আরও একটা শূন্য, 2 2 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি কি যে 6 পয়েন্ট, আচ্ছা সরি 1 মিনিট, আমরা একটু মানটা বোধহয় ভুল বসিয়ে ফেলেছি। আচ্ছা, এখানে 98 হবে, আমি খালি সেই জিনিসটাই, কারণ একটা একই অ্যান্সার আসতে তখন খেয়াল এলো যে ভুল করেছি, এটা একটু কানেকশান করে নিই, 1 মিনিট টাইম দেবে। এখানে আমরা তাহলে করতে চাই যে 98, তাহলে 98 বাই 2 ইন্টু 0.2, এই পয়েন্ট উঠে গেলে 10, 2 2 কেটে গেল, তাহলে পাচ্ছি 9.8 গ্রাম H2SO4 প্রয়োজন। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে এখানে কি বলছে একটু দেখে নিই। 21 গ্রাম লোহিতপ্ত লোহার ওপর
দিয়ে স্টিম চালনা করলে মানে লোহা Fe, তার মধ্য দিয়ে স্টিম মানে বাষ্প H2O চালনা করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে, এটা আগে আমরা ক্যালকুলেশন করি। তো এটা ক্যালকুলেশন করলে আমরা যে বিক্রিয়াটা পাচ্ছি Fe3O4 প্লাস H2, এটা বিক্রিয়া। এটিকে ব্যালেন্স করার জন্য Feর সামনে 3, H2Oর সামনে 4 এবং এটা হচ্ছে 4, 9 ভাবো না, এদিকে H2 এর সামনে 4। ওকে, তো কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়, লোহা এর আণবিক ভর কত হয়ে থাকে, এই যে দেওয়া হয়েছে 5, 6, তাহলে 3 × 5, 6, এটা ক্যালকুলেশন করলে 168 গ্রাম। তো 4H2 এর মান কত, যে 4 আছে ইন্টু এইচের 1, দুটো এইচ রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 4 গুণিতক 1 2 2, 4 2 8। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 168 গ্রাম Fe থেকে 8 গ্রাম H2 পাওয়া যায়। তাহলে আমাদের বলছে 21 গ্রাম Fe থেকে কতটা পাওয়া যাবে, 8/168 ইন্টু 21। তো এটা ক্যালকুলেশন করলে 8 একে 8, 8 2 গুণে 16, 8 একে 8, 21 21 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 1 গ্রাম H2 পাওয়া যায়। এটা আমাদের ফার্স্ট অ্যান্সার হয়ে গেল। তারপরে বলছে এসটিপিতে তার আয়তন কত। এবারে এসটিপির আয়তনটা কীভাবে নির্ণয় করব, এখানে 3 আছে, 3 দিয়ে দিলাম, ইন্টু যে কোনো গ্যাসের জন্য আয়তন হয়ে থাকে কত। আচ্ছা, এখানে আমরা 3 দিচ্ছি, এটার 3-এর প্রয়োজন নেই, এটাকে ক্যান্সেল করে দিই। আমাদের এদিকে যে 4H2 রয়েছে এটা আমরা দেখব, যে 4 গুণিতক H2 এর আয়তন হয়ে থাকে 22.4 লিটার। তো 22.4-এর সঙ্গে 4 গুণ করলে আমরা পাচ্ছি 9.6 লিটার। ওকে, তাহলে এখানে আমরা যে ভাষাটি লিখব, যে এসটিপিতে 168 গ্রাম Fe থেকে H2 পাওয়া যায় 9.6 লিটার। এটাই আশা করছি ওটাই ছিল। ওকে, এই মানটাই দেওয়া রয়েছে, তো এত লিটার। তো এসটিপিতে আমাদের কতটা ওজনের কথা বলেছে, 21 গ্রাম Fe থেকে H2 পাওয়া যায় 9.6/168 ইন্টু 21। ওকে, তো এটা কাটাকাটি করার জন্য এই পয়েন্ট, উপরের পয়েন্টকে তুললে আমরা নিচে 10 পাচ্ছি, 21 দিয়ে দিলে 21 8 8 চলে যাচ্ছে। ওকে, আর এদিকে 8 দিয়ে দিলে 8 একে 8, 8 একে 8, 8 দুগুণে 16, তাহলে 1 1 2, নিচে যেহেতু একটি শূন্য, একটা সংখ্যার উল্টো দিক থেকে একটা সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম, এত লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে বলছে তরলের 2 ধরনের তাপ প্রসারণ গুণাঙ্ক থাকে কেন। এই যে 2 ধরনের তাপ প্রসারণ গুণাঙ্ক কেন থাকে সেটি দেয়া হলো। তারপরে বলছে এদের মধ্যে সম্পর্ক কি, এই যে সম্পর্ক। নেক্সট বলছে পদার্থের তাপ পরিবহন ক্ষমতা পরিমাণগতভাবে যে ভৌত রাশি দ্বারা নির্ধারণ হয় তার সংজ্ঞা দাও। এই যে কোন ভৌত রাশির দ্বারা পরিমাপ হয়, তাপ পরিবাহিতার দ্বারা, তার সংজ্ঞাটি দেয়া হলো। ওর সঙ্গে আরও একটি প্রশ্ন বলছে এর সঙ্গে তাপীয় রোধের সম্পর্ক লেখো। তো এর সঙ্গে তাপীয় রোধের কি সম্পর্ক হয়ে থাকে সেটি এখানে লিখে দিচ্ছি। তাপীয় রোধ সমান হয়ে থাকে পরিবাহীর দৈর্ঘ্য বা বেধ, পরিবাহীর দৈর্ঘ্য বা আমরা বলতে পারি বেধ, একে ডি দ্বারা চিহ্নিত করি, এবং পরিবাহীর
ওই পরিবাহীর তাপ পরিবাহিতা, যাকে আমরা কে দ্বারা চিহ্নিত করি, ইনটু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এ। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন যেখানে বলছে উত্তল দর্পণে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে প্রমাণ করো R সমান 2F। এই যে R সমান 2F, এটি প্রমাণ করা হলো। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে উত্তল লেন্স দ্বারা বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র দেখাও। এই যে রশ্মিচিত্র দেখানো হলো, প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কি? তো এই রশ্মিচিত্র সম্পর্কে এখানে কিছু ভাষা দিয়ে দেওয়া হয়েছে, এই নিচেটা এটা ক্যান্সেল করো। তার সঙ্গে যে কোশ্চেনটি বলছে যে রৈখিক বিবর্ধন, এটা নেক্সট পেজে তুলে ধরেছি, এই যে রৈখিক বিবর্ধন। ওকে, অথবাতে কি বলছে চিত্রসহ হস্রদৃষ্টির কারণ ও প্রতিকার লেখো। সুস্থ চোখের দৃষ্টি পাল্লা কত হয়? এই যে এখানে এই যে হস্রদৃষ্টি, এর কারণ কি দেওয়া হয়েছে, এই যে কারণ, এটা লিখো কারণ হিসাবে। নেক্সট এর চিত্র বলছে, চিত্র দেওয়া হয়েছে। প্রতিকার কি? প্রতিকার এখানে একটু ছোট্ট করে লিখে দিচ্ছি যে প্রতিকার হয়ে থাকে ঋণাত্মক ক্ষমতা যুক্ত অবতল লেন্স ব্যবহার করতে হবে। নেক্সট পরবর্তী ওরই সঙ্গে আরও একটি ছিল যে সুস্থ চোখের দৃষ্টিপাল্লা, এটি হয়ে থাকে 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন দেখে নেব যে তড়িৎ প্রবাহ মাত্রা সংজ্ঞা দাও। এই যে তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে দেওয়া হয়েছে। নেক্সট বলছে তড়িৎ প্রবাহের দিক থাকা সত্ত্বেও এটি স্কেলার রাশি হিসাবে গণ্য হয় কেন? এই যে স্কেলার রাশি হিসাবে কেন গণ্য হয় দেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন বলছে বিওটি একক কি? এই যে বিওটি একক কাকে বলে সংজ্ঞাটি তুলে ধরেছি। এই যে বিওটি একক, তার বলছে এটি কোন ভৌত রাশির একক? এটি হচ্ছে ব্যয়িত তড়িৎ শক্তির একক হয়ে থাকে, ব্যয়িত তড়িৎ শক্তি। নেক্সট বলছে 1 মেগাওয়াট ঘন্টা কত জুলের সমান হয়? 1 মেগাওয়াট ঘন্টা 10⁶ জুলের সমান হয়ে থাকে। আমরা এখানে 10⁶ ওয়াটও বলতে পারি। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে ফ্যারাডের তড়িতাবেশ সংক্রান্ত যে সূত্র থেকে আবিষ্ট তড়িৎচালক বলের মান পাওয়া যায় সেটি লেখো। তো ফ্যারাডের দুটি সূত্র হয়ে থাকে, তার মধ্যে প্রথম সূত্র থেকে আবিষ্ট তড়িৎচালক বল ই এর মান পাওয়া যায়। এই যে প্রথম সূত্রটি দেওয়া হয়েছে। তারপরে বলছে লেঞ্জের সূত্র কোন সূত্রের আরেক রূপ? এটা হয়ে থাকে শক্তির সংরক্ষণ সূত্র। নেক্সট পরবর্তী কোশ্চেন, তো এখানে কি বলছে একটি উদাহরণ সহ নিউক্লিয়ার সংযোজন সংজ্ঞা দাও। এই যে নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া, আর এই উদাহরণ দেওয়া হয়েছে সমীকরণ হিসাবে যেটা দিয়েছে। তারপরে বলছে একে তাপ নিউক্লিয়ার বিক্রিয়া বলে কেন? এটা নেক্সট পেজে। আচ্ছা ওকে, 1 মিনিট। এই যে আচ্ছা এখানে অ্যান্সারটি তুলে ধরেছি, একটা পেজ স্কিপ করে গিয়েছে। ওকে, একটু অ্যাডজাস্ট করে নিও। আচ্ছা এখানে আমি কোশ্চেনের নম্বরটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে 4.8। ওকে, 4.8। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলছে 4.9 এক্স ওয়াই জেড মৌল তিনটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8, 11।
তো এক্সের 6 এবং ওয়াইয়ের 8 এবং জেডের জন্য 11। এর মধ্যে কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক হয়ে থাকে? তো 1 নম্বরের উত্তর হয়ে যাবে তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক ওয়াইয়ের। নেক্সট 2-এ কি বলছে? কোনটির বিজারণ ক্ষমতা সর্বাধিক? এটি হবে, আচ্ছা 1 মিনিট, কোনটির তড়িৎ ঋণাত্মকতা, আচ্ছা নেক্সট 2-এ যেটা ছেড়ে গিয়েছি যে কোনটির আয়নন বিভব সর্বাধিক হয়ে থাকে? এটি হয়ে থাকবে Z11-এর। এবং 3-এ বলছে কি কোনটির বিজারণ ক্ষমতা সর্বাধিক? এটিও হয়ে থাকবে Z11। নেক্সট অথবাতে বলছে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো? পর্যায় ও শ্রেণী বরাবর এটি কীভাবে পরিবর্তিত হয়? উদাহরণ সহযোগে লেখো। এই যে এখানে অ্যান্সারটি তুলে ধরেছি। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে কপার তড়িৎদ্বার ব্যবহার করে Cu ধাতু বিশোধনের ক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। এই যে বিক্রিয়া, এখানে কেবলমাত্র বিক্রিয়ার কথা বলেছে, ভাষার কথা কিন্তু কোনো বলেনি। আশা করছি যদি এটা দিয়ে থাকো মোটামুটি বেস্ট অ্যান্সার দাঁড়াবে। নেক্সট বলছে অ্যানোড মাড কি? এই যে অ্যানোড মাড কাকে বলে দিয়েছি। পরবর্তী কোশ্চেন 4.11 কি বলছে? অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 প্রস্তুতির 3টি পর্যায়, শর্ত ও সমীকরণ সহ লেখো। এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টি পর্যায়, শর্ত ও সমীকরণ দেওয়া হলো। নেক্সট বলছে ইথিলিনের পলিমারাইজেশন কি? এই যে পলিমারাইজেশন কাকে বলে দেওয়া হয়েছে। বলছে ইথানলের নিরুদ্ধন বিক্রিয়ায় কিভাবে ইথিলিন প্রস্তুত করা হয়? এই যে ইথানল থেকে ইথিলিন কীভাবে প্রস্তুত করা হয় দেওয়া হয়েছে। শর্ত হিসাবে কি লিখতে পারো? যে ইথানলের সঙ্গে H2SO4 এবং ওকে 170 ডিগ্রি সেলসিয়াস জলের মধ্য দিয়ে পাঠানোর ফলে ইথিলিন উৎপন্ন হয়। এটি তোমরা লিখে নিও। পরবর্তী কোশ্চেন বলছে কার্যকরী মূলক কি? কার্যকরী মূলক কাকে বলে দেওয়া হলো। তারপরে বলছে ফর্মালডিহাইড ও অ্যাসিটিক অ্যাসিডে উপস্থিত কার্যকরী মূলকের নাম লেখো। তো প্রথমত এটা ফর্মালডিহাইড সম্পর্কে লিখে দেওয়া হোক। যে ফর্মালডিহাইড এর কার্যকরী মূলক বা ফর্মালডিহাইডের যে সংকেতটি হয়ে থাকে HCHO, এর কার্যকরী মূলক হয়ে যাবে ফরমাইল, এর সংকেত CHO। নেক্সট যেটি দেওয়া রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, এর সংকেত হয়ে থাকে CH3 এক বন্ধন COOH। তো এর মধ্যে কার্যকরী মূলকের নাম হবে কার্বক্সিল এবং এর কার্বক্সিলিকের সংকেত হয়ে থাকে COOH। ওকে, তো আজকের টপিকে আমাদের যেসব কোশ্চেনগুলো ছিল আমরা খুব সুন্দরভাবে আলোচনা করেছি এবং যেটা তোমাদের ক্লাস শুরুর আগেই বলা হয়েছে পিডিএফটা তোমরা দুটো ক্লাসের ফাইনাল যে পিডিএফটি রেডি হয়েছে তোমরা চাইলে এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে ওখানে প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই পিডিএফটা আপলোড করা হয়, ওখান থেকে তোমরা দেখতে পারো। ওকে, এছাড়া যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটিকে এখানেই সমাপ্ত করছি।